आपकी আদালতে ভোজপুরি ফিল্মের সুপারস্টার রবি কিশনের উপর অভিযোগ হলো যে ইনি ভীষণ রকম মহত্বাকাঙ্ক্ষী। রবি কিষাণজি, আপনার ছোটবেলার ব্যাপারে খোঁজ খবর নিয়েছি আমি। 7-8 বছর বয়স থেকে গলিতে রাস্তায় কোনো বরযাত্রী দেখলেই আপনি সেখানে নাচতে চলে যেতেন, আর পাগলের মতো নাচতেন। আর রামলীলাতে সীতা মাতার রোল পেতেন আপনি, আর স্বপ্ন ছিল অমিতাভ বচ্চন হওয়ার। সত্যি সেসব কথা আপনি একেবারে এমন ভালোভাবে পিন পয়েন্ট করেছেন যে সত্যি আমাদের দেশে অনেকেই জানে এটা। আর সঙ্গীতের ব্যাপারে আমি আর কি বলবো, এটি মা সরস্বতীর আশীর্বাদ। যেই কোথাও গান বাজনা হয় আমার পা নিজে থেকেই নাচতে শুরু করে। আপনি মানে যে কোনো ধরনের গান, এমনকি বরযাত্রী যাচ্ছে গান বাজিয়ে দিন, আমি নিজে থেকেই নাচতে শুরু করি। তো সেই সব নাচ তো হলো। আর তাছাড়া রামলীলাতেও এই কলা আমি আরো রপ্ত করলাম। রামলীলাতে আমি সীতার রোল করার জন্য মায়ের শাড়ি নিয়ে যেতাম। বাবা এর জন্য আমায় খুব পিটেও ছিল, কিন্তু বাবা সত্যি বলতে নর্তকী হবে নাকি কিরে শেষ পর্যন্ত। তো ওনার অবশ্য তখন কোনো ধারণাই ছিল না যে একদিন এই দেশ এই নর্তকীকে সুপারস্টার বানিয়ে দেবে, সাংসদ বানিয়ে দেবে। অ্যাম্বিশাস, আপনি ঠিক বলেছেন যে হ্যাঁ ওই সময় আমার কাছে আমি একটু মহত্বাকাঙ্ক্ষী। তো আমি কি বলবো, আমি একজন পূজারীর ছেলে ছিলাম। নিজের বাবার আমি শুধু ছেঁড়া ধুতি আর সাইকেলই দেখেছি ছোটবেলায়, মাকে কখনো নতুন শাড়িও পরতে দেখিনি। তো আমি সবসময় ভেবেছিলাম যে একটা নতুন ঘর, মাকে দেব নতুন শাড়ি আর বাবাকে দেব ভালো ধুতি। এটা নতুন কিছু কেনার জন্য, নতুন জামা কাপড় কেনার জন্য আপনি স্বপ্ন দেখতেন যে দিওয়ারের অমিতাভ বচ্চন হয়ে যায়। আগে একদম ঠিক বলেছেন আপনি। আমি যে কোনো প্রকারে নিজের পরিবারকে একটা ভালো জীবন দিতে চেয়েছিলাম, ভালো লাইফ হয়ে যায়, লোফার হয়ে যায়, যে কিছুই হোক না কেন, যে কিছু যা কিছু আপনি বলবেন। আমি শুধু এটাই ভাবতাম যে ব্যাস এনারাই তো আমার জন্য ভগবান। আমি তো ভগবানকে কখনো নিজের চোখে দেখিনি। আমি নিজের ভগবানকে, দুই ভগবানকে সুন্দর করে সাজিয়ে রাখতে চেয়েছিলাম। কিন্তু আমি এটাও শুনেছি যে আপনি মন্দিরে চুরিও করতেন। আগে আমি ভগবানের মন্দির থেকে হ্যাঁ, আমি হনুমানজির মন্দির ছিল, আর আমি ওখানে মানে বেশিক্ষণ শনিবার দিন প্রদক্ষিণ হতো। তো আমি প্রদক্ষিণ করে ওই যে কয়েন্স যে চেটানো থাকতো সেইগুলো, পয়সা 5 পয়সা 10 পয়সা, সেগুলো আমি তো একবার প্রদক্ষিণ করতাম আর একটা কয়েন নিয়ে নিতাম। আসলে কি হতো, ওখানে ওই তিলক দেওয়া থাকতো না, তো সেটা চেটানো থাকতো, তা থেকে একটা কয়েন নিয়ে নিতাম। আর বাবার দোকান থেকেও পয়সা চুরি করতেন? হ্যাঁ, বাবার দুধের দোকান ছিল, সেখান থেকেও পয়সা চুরি করতাম। তো পিটুনি খেতেন? বাবা আমাকে খুব মারতেন। ওই লেদারের বেল্ট মতো ছিল, সেটাতে প্রচন্ড মার খেয়েছি। সেজন্য হয়তো আমি এখনো শক্তপোক্ত আছি। এখন দেখুন, পূজারীর ছেলে মিথ্যো বলে, চুরিও করে, আর তারপর চুপচাপ মুম্বাই পৌঁছে যায় হিরো হওয়ার জন্য। চুপচাপ না, রজতবাবু হয়েছিল কি, সেদিন উনি আমায় খুব মেরেছিলেন। উনি আমায় হাতে নাতে ধরে ফেলেছিলেন মা সীতার রোল করতে। হ্যাঁ, আর এত বেশি মেরেছিলেন যে আমার মনে হয়েছিল আমি সেদিন মরেই যাব। প্রচন্ড মার মেরেছিলেন। তখন আমার মা আমায় 500 টাকা দিয়েছিলেন, বললেন তুই এখান থেকে পালিয়ে যা, নয়তো হয়তো বাঁচবি না। সে আমি রীতিমতো নিজের প্রাণ বাঁচানোর জন্য পালিয়েছিলাম। আর আমি যদি না পালাতাম তাহলে হয়তো প্রাণেই মারা পড়তাম। সেদিন বাবা আমাকে সত্যিই মেরে ফেলতেন। তা উনি যে আপনাকে মেরেছিলেন ভালোই হয়েছিল। উনি যদি আমায় না মারতেন তাহলে হয়তো আজ আমি আপনার সামনে ভাবে বসে থাকতাম না, সেটা হতাম না যে আমি আজ হয়েছি। তো আমি শুনেছি যখন আপনি প্রথম মুম্বাই পৌঁছলেন তো আপনি মিঠুন চক্রবর্তীর মতো হতে চাইছিলেন। হ্যাঁ, আমি চাইতাম। হ্যাঁ, আমার চুল লম্বা লম্বা ছিল আর সবাই বলতো তুই তো একদম মিঠুনদার মতো, আর আমি একটু টাড়া হয়ে চলতাম, আর বলতাম সবাইকে এভাবেই বলতাম। আর আমি এটাও জানতাম যে আমি খুব একটা সুন্দর দেখতে নই, আর মিঠুন চক্রবর্তীর মতো কিছুটা আমি দেখতে ছিলাম, একই ধরনের। তো আমার মতো যে হ্যাঁ চলো আমারই জ্ঞাতি গোষ্ঠীর মতো, তো তাহলে এনার লাইন ধরে আমিও হয়তো কিছু কাজ পেয়ে যাব। কিন্তু লোকেরা বললো দাদা তখন জীবিত, উনি সুপারস্টার, তুমি ওনার কপি করে কতটা কি করতে পারবে, হ্যাঁ তোমাকে কিছু আলাদা। বাট মিঠুন দাকে আমি সত্যি খুবই ভালোবাসি, খুবই শ্রদ্ধা করি ওনাকে। হি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টর অফ আওয়ার টাইম। আমি দেখেছি ওনার ডিস্কো ডান্সার, ওনার মৃগয়া, আমি ওনার সব ফিল্ম দেখেছি। আর উনিও জানেন যে আমরা দুজনে কিন্তু খুব ভালো বন্ধু, আমরা দুজনে অনেক ফিল্ম করেছি একসাথে। আর মানে ওনার মতো সত্যি খুব কম অভিনেতা আছে। তো কিভাবে কাজ পাওয়া শুরু হলো? আমি আসলে একজন ইমরান খালিদ বলে একজন ডিরেক্টর ছিলেন, উনি আর হৃদয় শেট্টি মাস্টারের ছেলে ছিলেন, আগেকার সময়কার ভিলেন ছিলেন। তো ওনার ছেলে ইনি
তো উনি একটি ফিল্ম করছিলেন পিতাম্বর, আর সেই ফিল্মটি কিন্তু একেবারে মানে যাকে বলে খুব বাজেভাবে ফ্লপ হয়ে গেল। ওই ফিল্মটি ফ্লপ হলো, তারপর আরেকটি ফিল্ম, কিন্তু ততক্ষণ আমি ফিল্মের স্বাদ পেয়ে গেছিলাম। আর আমি থাকতাম ব্যান্ড্রায়, একটি 10 ফিট বাই 12 ফিটের ছোট্ট ঘর ছিল, চলে বলতে পারেন। আর সেখানে আমি স্ট্রাগল শুরু করলাম, আমার মনে হলো স্ট্রাগল করা উচিত, জেদ ধরে ফেললাম। তারপর একটি ফিল্ম পেলাম কাজল, উধার কি জিন্দগি, কাজল, মৌসুমী চ্যাটার্জি, আর ছিলেন জিতেন্দ্র আর রাজু স্যার। কিন্তু রাজু স্যার এখন আর বেঁচে নেই, উনি কন্নড়া ফিল্মে ছিলেন, অনেক কিছু শিখেছি ওনার থেকে। সেখান থেকে মোটামুটি শুরু হলো। তারপর সেই ফিল্মটি আর চললো না। তারপরে আর্মি ফিল্ম করলাম শাহরুখ খানের সাথে, সেটা মোটামুটি চললো, শ্রীদেবীও ছিলেন। আর তারপরে মিঠুনদার সঙ্গে ফিল্ম। তারপর আমি স্ট্রাগল শুরু করে দিলাম, একেবারে জেদ ধরে নিয়ে। আচ্ছা, লোকে আমাকে কিন্তু পয়সা দিত না, তারা আমায় বলতো যে টাকা পয়সা দিত না, কিন্তু হ্যাঁ, মানে আমায় বলতেন যে পয়সা চাই না কাজ চাই, যদি পয়সা চাও তাহলে কাজ পাবে না। তা বললাম না, কাজ আগে দিন, পয়সা ছেড়ে দিন, শুধু আমায় মোটরসাইকেলের পেট্রোল ভরানোর মতো পয়সা দিন। তো এইভাবে আমি মানে পয়সাও আমি কাজের থেকেই পেতাম, অন্য রোজগার ছিল না। তাহলে সেটা কোন দিন ছিল যখন আপনার মনে হলো যে হ্যাঁ, এখন আমাকে রেকগনাইজ করা হচ্ছে, আপনার অ্যাক্টিং পরিচিতি পাচ্ছে? সতীশ কৌশিকজি, ওনাকে সবাই চেনেন, ওনার জীবনাবসান হয়ে গেছে। উনি আমায় ডেকেছিলেন ফিল্মের জন্য, তেরে নাম, যেটার আপনি এখনই শর্ট দেখেছিলেন সালমান খানের সঙ্গে। সেই ফিল্মে আমি একটি পণ্ডিত মশাইয়ের রোল করেছিলাম, আর বেস্ট সাপোর্টিং এর ন্যাশনাল অ্যাওয়ার্ড আমি পেয়েছিলাম অ্যাক্টরের আগে। আর সেখান থেকে লোক আমি চিনতে আর পছন্দ করতে শুরু করে। কিন্তু কাজ আমি তারপরেও খুব বেশি পাইনি। আমি অনেকগুলো ফিল্ম করে ফেলেছিলাম, কিন্তু তারপর আমার মনে হলো যে আমি কাজ পাচ্ছি না। তার উপর এত বড় র্যাট রেস, অনেক প্রতিযোগিতা, অনেকে আছেন, আমি এখানে আটকে আছি। আমি নিজে হিন্দি ভাষী, তো আমার মনে হচ্ছিল যেন পরিবেশ খুব বেশি কঠিন হয়ে পড়ছে। শুক্লা সারনেমটাকেও সরাতে হলো, আর নানা রকম সমস্যা হয়ে গেছিল আমার কাছে। একটা সময় আমি শুনেছিলাম যে আপনার সঙ্গে কাস্টিং কাউচও হয়েছিল। হ্যাঁ, সেটা হয়েছিল, অবশ্য বলতে পারবো। মানে এটা মানে দেখুন রজতবাবু, ব্যাপারটা কি হয় যে আমি আসলে আমি ওখান থেকে পালিয়ে গেছিলাম, পালিয়ে বেঁচেছিলাম। আমি ফাঁসিনি তার মধ্যে, কারণ আমি জানতাম যে কিছু ব্যাপার মানে সৎ থেকে আমার বাবা আমায় শিখিয়েছিলেন, সৎ অনেস্ট থাকলেই পাবে, নিজের লক্ষ্যে তুমি সৎ থাকলে পৌঁছতে পারবে, শর্টকাট চলবে না। তাই আমি শর্টকাট কখনো জীবনে নিতে চাইনি। আমি জানতাম যে আমি যথেষ্টই ট্যালেন্টেড, তাই আমার একদিন জীবনে সূর্য উদয় হবেই। আমার যাবতীয় বন্ধুরা স্টার হয়ে গেছিল, অক্ষয় কুমার স্টার হয়ে গেছিল, অজয় দেবগনও স্টার হয়ে গেছিল, 90s এর গোটা লটটাই যারা এসেছিল সবাই স্টার হয়ে গেছিল। কিন্তু আমি জানতাম আজ নয়তো কাল আমিও সাফল্য পাবই, আমার জীবনেরও সূর্যোদয় হবেই হবে। আমি খুব পজিটিভ ভাবনা নিয়ে চলি, আর এটাও বলবো যে সেটাই হলো, যেটা মানে অনেকগুলো সমস্যা পার করে আমি। পুরো কথাটা বললেন না, হয়েছিল কি, কে করেছিল? আপনারা খুব কিউরিয়াস মনে হচ্ছে। আরে কি বলবো রজতবাবু, আমি আসলে মানে এমন সময় জীবনে আসে যখন স্ট্রাগল হয়। আপনারাও জীবনে হয়তো এরকম সময় পার করেছেন যখন কঠিন সময় আসে, যেই সময় মানুষ নিজে মানে, বাট আমি তার নাম নিতে চাই না, উনি যথেষ্ট পজিশনে রয়েছেন, উনি বড় যথেষ্ট উঁচু জায়গায় রয়েছেন উনি, আর কি এখন খুব সফল হয়ে গেছেন। যাই হোক, আমি বেঁচে বেরিয়ে এসেছিলাম সেই জায়গা থেকে। ভাবলাম যে কোনো ব্যাপার নয়, ফিল্ম আমার দরকার নেই। উনি বললেন যে কফি খাওয়ার জন্য আপনি রাত্রে আসুন। আমি বললাম যে কফি তো লোকে দিনে খায়। তো আমি সেখান থেকে বেরিয়ে এলাম আর কি। আর আমি এখন দেখুন, যখন রহস্য উন্মোচন হচ্ছেই, তাহলে এটাও বলে দিন যে আপনাকে মানে আপনার বডি দেখে জিগোলো হওয়ার অফার এসেছিল? আরে বাপরে, হরে কৃষ্ণ, এইসব আর বলবেন না। আমার এখন পজিশনে আছি, তাতে এইসব যে অবস্থা, এরকম অনেক ব্যাপার, অনেক অফার এসেছে জীবনে, অনেক কিছুই সমস্যা এসেছে, নানা রকম ব্যাপার আসে। আপনি যখন সংঘর্ষ করেন, এসব আপনার রাস্তাতে আসে। তো আপনি যদি ফেঁসে যান তাহলে মুশকিল, বেরিয়ে গেলে ভালো। আমি সবাইকে এটাই রিকোয়েস্ট করবো যে আপনারা স্ট্রাগল করতে গিয়ে ফাঁসবেন না কোথাও, নিজের উপর বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন। আমিও তাই রেখেছিলাম। অপরচুনিটির সঙ্গে আমি কোনো রকম কম্প্রোমাইজ করিনি, সুযোগের অপেক্ষায় আমি কখনো ওভাবে পড়ে থাকিনি। আর আজ আমাকে গোটা দেশ পছন্দ করে, গোটা পৃথিবী আমাকে আমার নামে চেনে। রবি কিষাণজি, এটা খুব ভালো ব্যাপার যে আপনাকে ভুল রাস্তায় ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, আর আপনি ভুল রাস্তায় চলেননি, সেই জন্য আজ এতটা বড় হয়েছেন। কিন্তু এই উন্নতিটা হলো কি করে? একটা ফিল্ম ছিল সাইয়া হামার, মুরলী প্রসাদ জি, তা উনি আমায় অফার করেছিলেন। তো উনি আজ আর নেই আমাদের মধ্যে। সেই ফিল্ম আমি করেছিলাম। আমি ফোন করলাম, উনি বললেন এটি ভোজপুরি ফিল্ম। আমি বললাম ভোজপুরি কে দেখে আজকাল? ভোজপুরি ইন্ডাস্ট্রি সে সময় বন্ধ হয়ে গেছিল। আর সেই ফিল্ম তখন আমি আমার নিজের মাকে ফোন করলাম, যে নিজের বাড়িতে ফোন করলাম গ্রামে, আচ্ছা একটি ফিল্ম এসেছে, আমি কি করব?
এটি ভোজপুরি ফিল্ম? উনি বললেন যে না, আমি বললাম যে 75,000 দিচ্ছে, করবো কি করবো না? তো মা বললেন যে না, আমি বললাম যে আরে ভোজপুরি তো কেউ আজকাল দেখে না, আর ভোজপুরি করলে আমাকে হিন্দিতে কেউ কাজই দেবে না। তো মা বললেন যে ঠিক আছে, কেউ যদি না দেখে তাহলে অন্তত গ্রামের লোকেরাই দেখবে, মানে কিছু হবে না তো গ্রামের লোকেরাই বসে দেখে নেবে। আপনারা গোটা মজাটা ধরতে পারলেন তো? আরে বাহ বাহ বাহ। আচ্ছা বলো, হর হর মহাদেব, দুটো হাত ওপরে তুলে, নমঃ পার্বতী বিটা হর হর। বাহ। তো মা বললেন যে গ্রামের লোকেরাই বসে দেখে নেবে। তো সেই ফিল্ম আমি করে ফেললাম। তারপর আর কি বলবো রজত বাবু, তারপরে শিবের আশীর্বাদের অশেষ আশীর্বাদে সেই ফিল্মটা ভীষণ বড় হিট হলো, আর আমি সেখান থেকে সুপারস্টারের যাত্রা শুরু করলাম নিজের। তারপরে কব হুই গৌনা হামার রাষ্ট্রীয় পুরস্কার পেল প্রথম ভোজপুরি ফিল্ম হিসেবে। এটা সত্যি গর্বের বিষয়। হ্যাঁ, তবে একটা ব্যাপার, যেহেতু রজতবাবু আমায় কাঠগড়ায় দান করিয়েই ফেলেছেন, তাহলে আমি বলবো যে ভোজপুরি ফিল্মে অশ্লীলতার একটা অভিযোগ আছে, কিন্তু ততক্ষণ আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়ে এসেছিলাম একটি ফিল্ম। তারপর যেটি উদিত নারায়ণ বানিয়েছিলেন, অনেকগুলো ফিল্ম, পণ্ডিতজি বাতাইয়ে না বেহা কব হই, ঠিক আছে তো, সেটি একটি ফিল্ম ছিল যেটি ওই সময় খুব বড় ব্যবসা করেছিল। ততক্ষণে মনোজ তিওয়ারি চলে এসেছিলেন সসুরা বড়া পয়সাওয়ালা থ্রু দিয়ে, আর ভোজপুরি ইন্ডাস্ট্রি তারপরে আবার শিখরে পৌঁছে যায়। আপনি কতটা উচ্চ শিখরে ছিলেন তার কিছু ক্লিপ তো আমরা দেখলাম। দেখুন, এটা একটু রসভোগ, জীবনে একটু রসবোধ তো থাকা দরকার। কিন্তু আপনার বাবার তো ইচ্ছা ছিল না যে আপনি ইন্ডাস্ট্রিতে আসুন, কিন্তু যখন আপনি এই পজিশনে এলেন তখন উনি দেখেছিলেন। তবে রসের ব্যাপারে বলবো যে দুঃখের রসটাও আমি একটু নিংড়ে বার করে দিলাম। ক্ষেতের জমি বন্ধক ছিল, ছাড়িয়ে নিলাম, কাঁচা ঘরকে বাংলো বানিয়ে ফেললাম। তারপরে গাড়ি এলো, উনি ভালো কাপড় পরলেন, গোটা গ্রামের লোক ওনার সঙ্গে দেখা করতে এলো, সম্মান পেলেন উনি, যাবতীয় ঋণ শোধ হয়ে গেল, ভাই বোনেদের বিয়ে হয়ে গেল, তাদের নিজেদের ঘরও হয়ে গেল। তো এই যে পরিশ্রমটা এতদিন এত বছর ধরে করে গেছিলাম, তার ফল হিসেবে এই একটা বড় পরিবার সেটেল হয়ে গেল, এই আর কি। না, কখন আপনি আপনার বাবাকে সেই ফিল্ম দেখেছিলেন যেরকম আপনার ফিল্ম ছিল জিনা হ্যায় তো ঠোক ডাল? মার দেব না, না জিনা হ্যায় তো ঠোক ডাল, হ্যাঁ এটা নাম ছিল। বাবাকে আমি দেখেছিলাম সেই ফিল্ম, কিন্তু উনি পুরোপুরি আমার মধ্যেই ছিলেন, আমাকে এইভাবে দেখছিলেন উনি। ওরে বাহ, এই ছেলেটাকে আমি জন্ম দিয়েছি ভাবছিলেন উনি। উনি ভাবছিলেন যে আমি তো একজন পণ্ডিত মশাই, আমার ঘরে এই হিরো কোত্থেকে জন্ম নিয়ে নিল। উনি ভাবলেন, উনি একেবারে আমাকে অবাক হয়ে দেখছিলেন যে বাপরে, উনি ভাবলেন যে ভগবান জন্ম নিয়েছে নাকি, আর দেখতে দেখতেই চলে গেলেন। উনি আমার গুরু ছিলেন রজত বাবু। আমি আমার জীবনে যদি কেউ গুরু হয়, আমি যদি কাউকে গুরু মানি, তাহলে উনি আমার বাবাই। উনি যথেষ্ট বিদ্বান ব্যক্তি ছিলেন। না, উনি যখন দেখতেন যে আমার ছেলেও ফিল্মে গালি দিচ্ছে, একটা ফিল্মে 452টা গালি। কোন ফিল্ম এটি? 452টি গালিগালাজ আমি দিয়েছি। আমি হয়তো আমি দেখুন, ওই সময় আমি সাংসদ ছিলাম না, ওই সময় আমি শুধুই একজন শিল্পী ছিলাম, আর কিছু নয়। তো আমি বোধহয় দিয়েছি। এখন আমি গালিগালাজ খুব অ্যাভয়েড করি। এখন আমি বলি যে গালিগালাজের কোনো অল্টারনেটিভ কিছু রাখা হোক, আমি সেরকম কিছু বলতে পারি। তো আমি জানতাম না যে একদম এভাবে, মানে সেই সময় আমি খুব টেনশনে ছিলাম, কাজ পাচ্ছিলাম না, খেতেও পেতাম না। তাই যে যেমন বলতো গালিগালাজ দিয়ে দাও, যাও করে দাও, আমি সব করে দিতাম। তখন আমি যে কোনোভাবে বাঁচতে চেয়েছিলাম, আর অনেকে জীবনের দায়িত্ব ছিল আমার উপর। তাই সেই আবেগে আমি বেরিয়ে গেছিলাম, কারণ আমার কাছে অন্য কোনো উপায়ও ছিল না। তবে এখন ব্যাপার স্যাপার আলাদা, বয়স হয়ে গেছে, বাচ্চারা বড় হয়ে গেছে। এখন এটা বোঝা যায় যে হিরোর দায়িত্ব আলাদা, কাজ আলাদা, সমাজের প্রতি তার জবাবদিহি কিছু থাকে, তাকে তার সীমার মধ্যে থাকতে হবে। হিরো শুড নট ডু দিস, হিরো শুড নট ডু দ্যাট, বিকজ হি ইজ আ হিরো। নাও আই হ্যাভ রিয়েলাইজড কি যে হিরোর একটা ভীষণ বড় গরিমা হয়, তাকে নিজেকে খুব সামলে খুব দায়িত্বশীলভাবে এগোতে হয়, এটাই হয়। এখন অনেকগুলো ব্যাপার আমাকে মাথায় রাখতে হয়। এখন অনেকটাই সংযমী আর শান্ত। আপনি বলছেন বয়স বেড়েছে, মনে তো হয় না। না, আজও আপনি একটি তাজা সুন্দর পদ্মফুলের মতো, অতটাই আপনাকে যৌবনে ভরপুর লাগে। তো এই যৌবনের রহস্যটা কি? খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি। আর এত আমি হচ্ছি নিরামিষাশী, আর যোগব্যায়ামও প্রত্যেক দিন 1-1.5 ঘন্টা করি। শিব ভক্ত আমি, পুজো পাঠ করি, আমি ডিসিপ্লিনের মধ্যে থাকি। প্রত্যেকের কাছে যেমন আপনার কাছে বিজনেস আছে, প্রত্যেকের কাছে, আমার কাছে কোনো বিজনেস নেই। আমি নিজেই একটি বিজনেস, আমি নিজেই একটি ইন্ডাস্ট্রি। আর লোকেদের
কয়েকশো কোটি টাকা আমার এই ফেস পার্সোনালিটির উপর লেগে রয়েছে, ইনভেস্টেড হয়েছে। 300-400 কোটি টাকা লোকেরা ফিল্ম ওয়েব সিরিজের দ্বারা আমার উপর লাগিয়ে রেখেছে। নেটফ্লিক্স, বড় বড় অক্ষয় কুমারের সাথে ফিল্ম করছি, আরো অন্যদের সাথে। তো 300-400 কোটি টাকা ইনভেস্টমেন্ট আমার উপরে আছে, তাই আমাকে খুব সামলে থাকতে হয়, দায়িত্বশীলভাবে থাকতে হয়, নিজের প্রডিউসারকে भी বাঁচিয়ে রাখতে হয়, আপনাদের মতো ফ্যানদেরও যারা আমাকে ভালোবাসে তাদেরও মাথায় রাখতে হয়। তা এইগুলো ভাবা খুব জরুরি। আমি শুনেছি আপনি বলেন যে এই যে আমার বডি, আমার যে শরীর, এটা আমার শোরুম। একদম একদম একদম, এটাই আমার শোরুম। কিন্তু আপনারাও নিজেদেরকে একটু ফিট রাখুন, নিজেদেরকে ভালো রাখুন। ভালো লাগছে আপনাদের, ফিটনেস খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার জীবনে। পয়সা তো আসবে যাবে, আসতে থাকবে যেতে থাকবে, কিন্তু ফিটনেস ভীষণ গুরুত্বপূর্ণ। এটা এমন একটা সুযোগ যেখানে আমরা একটা ব্রেক নিতে পারি। সবই রজত বাবুর ভালোবাসা। রজত বাবুর জন্য একটি জোরে হাততালি হয়ে যায়।